মাঝে, মাঝে ঘুম থেকে উঠেই লাগে চরম বিরক্ত। আজকে সেরকম একটা দিন। ঘুম থেকে উঠেই চরম বিরক্ত লাগছে। বারান্দায় চলে গেলাম। সুন্দর একটা সূর্য দেখলাম। আকাশে মেঘের মধ্যে সূর্যটা ছেয়ে আছে। দেখতে ভালোই লাগছে। ঘরের ভেতর হাঁটতে যেয়ে আরো মেজাজ খারাপ হলো। চারিদিকে সব ছড়ানো ছিটানো। মাত্র ৩ জন মানুষ। সারাদিন বাসা গুছায়। তারপরে যখন ২ জন মানুষ বাসা থেকে বেরিয়ে যায়, তারপর সেই বাসা দেখলে মনে হয় যে না জানি কি হয়েছে। না জানি কতজন মানুষ এখানে থাকে এবং কত অপরিষ্কার একটা বাসা। যাই হোক এগুলো দেখে আমার মেজাজ আরো খারাপ হয়ে যাচ্ছিল। রান্নাঘরে চলে গেলাম। মেজাজ আরো সপ্তমে উঠে গেল। ১ ফোঁটা গ্যাস নেই। মানে এখন একদম গ্যাস থাকে না সকালবেলায়। তারপর ডিম আলু সিদ্ধ করা হলো ইলেকট্রিক চুলাতে। খালাকে বললাম যে বকচই শাক আনা হয়েছে সেটা কাটতে। এটা বড়, বড় করে রাখতে হয়। জাস্ট মাথা ঘোরাতে, ঘোরাতেই খালা এরকম ছোট করে ফেলেছে সব শাক। মানে বলতে, বলতে মুখের কথা মুখে থাকতে, থাকতেই কেটে কুটকুট করে শেষ করে ফেলেছে। মানে কেন যেন তাদের এসব অস্থিরতা কাজ করে আমি বুঝি না যে একটা জিনিস আছে আপনি রাখেন। আমি বলছি বা আমি রান্না করছি। এইটা শুনলেই মনে হয় মাথাটা ঘুরতে থাকে। কোনোভাবেই সেই জিনিসটা ঠিকমতো করতে দিবে না। হয় নিজে কাজ শুরু করবে না হলে উল্টাপাল্টা করবে। আর এগুলো নিয়ে আপনি বেশি কিছু বলতেও পারবেন না। বললে পারে তো মেজাজ দেখিয়ে চলে যাবে। সো খুবই ডিফিকাল্ট। বকচই শাক রান্না করার জন্য ১ম এ তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন, তার মধ্যে দিলাম মরিচ, সেটাকে দিয়ে ভালোমতো রসুনটাকে ফ্রাই করে নিলাম। তাতে বকচই শাকটা দিয়ে দিলাম। শাকটা কিছুটা সময় হয়ে আসার পর এটাতে দিব হচ্ছে লবণ। লবণ দিয়ে খানিকটা সময় নেড়ে-চেড়ে নিব। তার মধ্যে এখানে দিব সয়া সস ২ চা চামচ। সয়া সসটা দিয়ে নেড়ে-চেড়ে নামিয়ে ফেলবো। এটাকে ওভার কুকড করার কোনো দরকার নেই। এটা একটু কাঁচা, কাঁচাই খেতে হয়। তবে শাকটার যদি পুরো সাইজটা মানে যেরকম ছিল সেভাবেই রাখতে পারতাম, এটা দেখতে এবং খেতে ভালো হতো। এরপর এতে দিয়ে দিলাম হচ্ছে বাদাম কুটে রেখে দিয়েছিলাম, সেই বাদাম দিয়ে দিলাম এবং বাদাম দিলে বকচই শাক খেতে আরো মজা লাগে। এভাবে করে এটা শুধু, শুধুই খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। এটা কিন্তু নুডলসের সাথে খেতেও ভালো লাগে। বকচই রান্না প্রায় হয়ে গেছে। এরপর ঘরে ছাদ থেকে গাছ আনালাম। কিছু গাছ আবার চেঞ্জ করলাম। কারণ টানা তো কোনো গাছ ঘরে রাখা যায় না। ৩ দিন ৪ দিন পর, পর সেটা আবার ছাদে দিতে হয়। না হলে গাছ নষ্ট হয়ে যায়। ঘরের গাছকে এরকম উল্টে-পাল্টে না দিলে গাছগুলো নষ্ট হয়ে যায়। বকচই রান্না হয়ে গেছে। এটা খেতে বেশ ভালোই লাগে। এত, এত বেশি করে বাদাম কিনে আনা হয় বাসায়। আমি ঠিক কিনি না, আমার হাসব্যান্ড কেনে। বাদামগুলো কয়দিন পর, পর নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। তো এটা একটা বেশ একটা কাজ যে প্রায় আপনার বাদাম রোদে দিতে হবে। এবং আমার লোহার কিছু স্কাল্পচার আছে এ ধরনের। সেগুলো তেল দিয়ে, দিয়ে বছরে ১ বার বা ২ বার পরিষ্কার করতে হয়। তো সেটাই পরিষ্কার করানোর চেষ্টা করছি খালাকে দিয়ে। পরিষ্কার করে দিচ্ছে। এগুলো কাজকে কিন্তু দেখে মনে হচ্ছে কি সহজ। কিন্তু সংসারের ফাঁকে, ফাঁকে এই ধরনের বাড়তি কাজ করাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এবং আরেকটা যে জিনিস হয় সেটা হচ্ছে যে ১ টা ২ টা জিনিস খালারা এরকম পরিষ্কার করে, সব পরিষ্কার করে না। কিছু জিনিস আমাকেও পরিষ্কার করতে হয় এবং যেটা হয় যে খুব তাড়াহুড়ো করে পরিষ্কার করে বলে অনেক জায়গায় খুব ভালোমতো পরিষ্কার হয় না। তখন আবার বসে, বসে সেটা নিয়ে পরিষ্কার করতে হয়। কারণ একবার যখন কাজটা করছি সেটা গুছিয়ে ঠিকমতো পরিষ্কার করে করলে কিন্তু অসুবিধা নেই। কিন্তু খালাদের মধ্যে এই ব্যাপারটা একটু কম দেখা যায়। কোনমতে কাজটা করতে পারলে আসলে হয়ে যায়। এ ধরনের একটা মানসিকতাই বলব আমি সেটা কাজ করে। আবার বেশি বলতে গেলে খুব বিরক্ত হয়। তো সেই মানে সেইজন্য আসলে খুব বেশিও বলা যায় না। আমার ধারণা যারা বাসায় কাজের মানুষ রাখেন, তারা সবাই এইটা কম বেশি ফেস করেন এই সমস্যাগুলো। একেকজন একেকভাবে হ্যান্ডেল করে এবং এইটার ট্রিকস গুলোও কিন্তু আসলে শেখার মতো বিষয়। এরপর আমার কাঠের আরেকটা এরকম খোদাই করা কাঠের স্কাল্পচার এর পিস আছে। সেটাতেও একই অবস্থা ধুলো ঢুকে গেছে। সেটাই প্রায় আমাকেই পরিষ্কার করতে হয় এবং আমি তেল আর পানি দিয়ে এটাকে ক্লিয়ার করছি। ১ম এ ব্রাশ দিয়ে করি, তারপর
একটা শুকনো কাপড় দিয়ে এই ভেজা অংশগুলো মুছে দেব। এবং এই কাজগুলো করতে আসলেই অনেক সময় লাগে। কারণ আপনি বললেন দুমদাম করে কাজ শেষ হয়ে গেল তা না। সবাই এসেই বলে যে বাসা অনেক পরিষ্কার, অনেক ক্লিন। কিভাবে ক্লিন রাখি? এভাবেই ক্লিন রাখি। সারাক্ষণই পরিষ্কার করতে হয়, সারাক্ষণই কাজ করতে হয়, সারাক্ষণই মোছামুছির মধ্যে থাকতে হয়। বাসায় হোম মেকার বলে শুয়ে বসে আরাম করে টিভি দেখে সময় কাটানো যায় না। সারাক্ষণই কোনো না কোনো কাজ করতে হয়। এরপর বিকেল প্রায় হয়ে যাচ্ছে। আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি। সে স্কুলের পরে আবার অলিম্পিয়াডের ক্লাস করে। সেই কারণে তার অনেক দেরি হয় এখন আসতে। তাকে নিয়ে এসেই কোনমতে বাসায় ঢুকেই আবার বেরিয়ে যাচ্ছি আমরা দুজনেই। কারণ আমার ছেলেকে কুমনে নামাবো আর আমি চলে যাবো ইয়োগাতে। বেচারার এমনই অবস্থা যে গোসল করারও সময় নেই। কোনমতে খেয়েই জাস্ট ও স্কুল ড্রেস পরেই কুমনে দৌড় দিচ্ছে। আর আমি যাচ্ছি ইয়োগাতে। আমার ইয়োগা ক্লাসে চলে আসলাম। আমার হ্যাপি প্লেস, আমার সবসময়ের পছন্দের জায়গা এবং আমি খুবই হাই এনার্জি ফিল করি যখন আমি ইয়োগা ক্লাস করি। ইয়োগা ক্লাসের শেষে আমাদের একটু চা-নাস্তার আয়োজন ছিল। সেটা খেতে, খেতেই আমার ছেলের ছুটি হয়ে গেছে। তাকে আনতে আবার পাঠিয়ে দিলাম গাড়ি। অসম্ভব মজার এই দুধ চিতই পিঠা খুবই মজার ছিল। পেঁয়াজু চা-টা খেয়ে বের হতে, হতেই সন্ধ্যা এবং আমার ছেলে ক্যাটক্যাট শুরু করেছে, "কেন একটু দেরি করলাম?" তার গোসল হয়নি, হ্যান-ত্যান কত কিছু। তারপর বাসায় ফিরলাম। ফিরে লাইট-টাইট জ্বেলে দিলাম। কারণ একদমই সন্ধ্যা হয়ে গেছে। এখন তো দিন এত ছোট হয়ে গেছে, কোনো কাজ করে আসলে কোলানো যায় না। এই যে তেল দিয়ে মোছার পর এরকম চকচক, চকচক করছে। এই নটরাজের মূর্তিটা আমার ভীষণ পছন্দ। আমি এগুলো ধামরাই থেকে যেয়ে কিনে এনেছিলাম। খুবই সুন্দর একটা রাজবাড়ির মতো একটা রাজবাড়ি আছে আসলে। ও তারই লোকজন যে তার ছেলেরা এটার বিজনেস করে। তো তাদের কাছ থেকে কিনে এনেছিলাম। আর এটাও খুবই চকচক করছে।